ইয়ানা আপি, রিফাত ভাইয়া চলে এসেছে। কথাটি কর্ণঘাত হতেই এই নভেম্বর মাসের হালকা ঠান্ডার মধ্যেও শরীরে পুলক লাগে। ইয়ানার রক্ত হিম হয়ে গেল। 4টা বছর পর আবার তার দেখা মিলবে, কথাটি ভাবতেই জোরে হাত চেপে ধরে রেলিংয়ে। বুকের ভেতর হওয়া উথাল পাথাল ঢেউ খেলানো অনুভূতির সাগরে ডুবে যাচ্ছে সে। শরীরে কেমন অবসভাব স্পষ্ট হয়ে উঠেছে। ঘন প্রশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে রইল। অর্ধ চাঁদেরও এত জ্যোৎস্না হয়? আচ্ছা, তারাগুলি এরকম মিটমিট করে জ্বলে কেন? ম্যাঘ কেন ছুঁয়ে দেখা যায় না? নিজের মনে জাগ্রত হওয়া এই উদ্ভট প্রশ্নের জবাবে শুধুমাত্র ঠোঁট বাঁকালো ইয়ানা। যবে থেকে শুনেছে রিফাত ইন্ডিয়া ব্যাক করেছে, তবে থেকেই ইয়ানা এমন উদ্ভট কল্পনার শিকার হয়েছে। আর আজ তো সেই কাঙ্ক্ষিত মানুষটা চলেও এসেছে। একই বাড়িতে সে কতদিন নিজেকে সরিয়ে রাখবে, পালিয়ে বেড়াবে? নিজেকে ঠিক রাখতে চোখে মুখে হালকা হাত বুলিয়ে গায়ে জড়ানো পাতলা চাদরটা সামান্য একটু টেনে নিল। ইয়ানার এই অস্বাভাবিকভাবে বুকের ধুকপুকুনি কেউ শুনতে পেল না। শুধুই তার এই অবস্থার সাক্ষী হয়ে রইল আকাশের সেই অর্ধচাঁদ। হঠাৎ গলা কেমন শুকিয়ে আসছে। কিছুক্ষণ আগেই পানিতে ভিজিয়ে রাখা গলা শুকিয়ে আসাতে বিরক্ত হলো ইয়ানা। ব্যালকনি ত্যাগ করল না, বরং হালকা জোর আওয়াজে বলল, আজকে মনে হয় আমি গেলাম। আলু, বিছানার পাশের টেবিল থেকে পানির বোতলটা নিয়ে আয় তো। ইয়ানার আওয়াজ কানে আসতেই আলু নামে সম্বোধন করা মেয়েটা চমকে উঠল, কারণ সে এতক্ষণ তার ইয়ানা আপির গতিবিধি লক্ষ্য করতে ব্যস্ত ছিল। কেন জানি সদ্য 16 বছরে পদার্পণ করা মেয়েটার মনে হচ্ছে তার ইয়ানা আপি রিফাত ধাবাইয়ের নাম শোনার পর থেকেই কেমন আজব আচরণ করছে। টেবিলের ওপর থেকে বোতল নিয়ে তার ইয়ানা আপির পাশে দাঁড়ালো। পানির বোতল নিয়ে ইয়ানা পাশে রাখা চেয়ারে বসে প্রথমে 3 ঢুকে, তারপর এক নিঃশ্বাসে হাফ বোতল পানি সাপাট করে ফেলল। এরই মধ্যে ইয়ানা শুনতে পেল তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির অভিমানী কণ্ঠ। আমার নাম আলিয়া আপি, আর কতবার তোমায় বলেছি আমাকে আলু বলে ডাকবে না, সবাই মজা করে তো। ইয়ানা হাসে, হাসলে এক গালে টুল পড়ে মেয়েটা। আলেয়ার হাত ধরে সামনে দাঁড় করায়। মেয়েটা লম্বা সিল্কি চুল ঠিক করে দিতে দিতে বলল, আলুতে কি খারাপ? সমস্ত সবজির সাথে নিজেকে কেমন মিশিয়ে নেয় জানিস না? তেমন তুইও সব মানুষের সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মিশিয়ে নিতে পারিস। আলেয়া ঠোঁট উল্টে বলল। ধুর, এটাও কোনো লজিক হলো? ইয়ানাও ঠোঁট বাঁকিয়ে ভ্রু নাচিয়ে বলে, জানি না, কিন্তু তুই হাজার বললেও আমি তোকে আলু বলেই ডাকবো, তোর বাচ্চা কাচ্চাদের সামনেও। কথাটি বলেই ইয়ানা ফিক করে হেসে দিল, সাথে আলেয়াও। দুজনে অনেক হাসাহাসির পর আলেয়া কপালে হাত রেখে জিভ কাটল। ইয়ানার দিকে তাকিয়ে বলল, ধুর আপি, আমি তোমায় ডাকতে এসেছিলাম, সেটা তো ভুলেই গেছি। চলো চলো নিচে, রিফাত ভাই সে কখন এসেছে। দাদু বলেছে তোমায় যেন সঙ্গে করে নিয়ে আসি। ইয়ানা বুকের মধ্যে ধক করে উঠল। সে কিছুতেই নিচে যাবে না। নিচে গেলে সে 100% অজ্ঞান হয়ে যাবে, তাই কোনোভাবেই নিচে যাওয়া যাবে না। কিন্তু আলিয়া নাছর বাঁধা। দাদুর কথা সে অক্ষরে অক্ষরে পালন করে সর্বদা। ইয়ানা হঠাৎ নিজের পেট চেপে ধরল। যথাসম্ভব নিজের হলদেটে ফর্সা মুখশ্রীতে ব্যথার্ত ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, আলু, আমার ভীষণ পেট ব্যথা করছে, আমি এখন নিচে যেতে পারবো না, বিশ্রামের দরকার আমার। বলে দ্রুত গতিতে হেঁটে বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল ইয়ানা। এদিকে হা করে তাকিয়ে আছে আলিয়া। এতক্ষণ তো তার আপি ঠিক ছিল, হঠাৎ পেটে ব্যথা হলো কি করে? কিন্তু ওই আলিয়া তো নাছর বাঁধা। রুমে গিয়ে ইয়ানার হাত টেনে ধরে বলতে লাগলো, চলো না আপি, তুমি না গেলে দাদু আমায় বকবে, প্লিজ চলো। ইয়ানা চাদর হালকা সরিয়ে মুখ বের করে বলল, আলু, আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে, আমার রেস্টের দরকার। এরকম অদ্ভুত রোগের কথা শুনে আলেয়া ইয়ানার হাত দ্রুত ছেড়ে দেয়। আপির এরকম অসুস্থতার কথা ভেবে আলেয়া হাল ছেড়ে বেরিয়ে যায় রুম থেকে। এদিকে ইয়ানা হাঁপ ছেড়ে বাঁচল। চাদর ছেড়ে উঠে দরজা লক করে দিল সে। আজ সে বাইরে যাবে না কোনো পক্ষে। রাতে না খেয়ে থাকবে তাও ভালো, কিন্তু নিচে নামবে না। আবার নিচের শরীর বিছানায় বিছিয়ে দিল। চোখ বন্ধ করতেই কিছু পুরনো স্মৃতি ভেসে উঠল চোখের সামনে। সেদিন যেদিন রিফাত ভাই এর সাথে সে বিয়ে নামক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়েছিল। শরীর কেঁপে উঠল মুহূর্তেই।
চোখ খুলে বিছানা থেকে ধরফর করে উঠে বসল। বুকের মধ্যে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে, চোখে নোনা জল জমাট বেঁধেছে। বিধাতার এই বিধানের মুখোমুখি হবে সে কিভাবে? কপালে ভাঁজ ফেলে চোখ খিচিয়ে বন্ধ করতেই গড়িয়ে পড়লেও সেই কলঙ্কিত বাড়িবিন্দু। আচ্ছা, মানুষটা তাকে দেখে কেমন ব্যবহার করবে? 4 বছরে নিশ্চয়ই অনেক বদলে গেছে। সেই গম্ভীর ভাব এখনো কি বিদ্যমান? কেমন দেখতে হয়েছে? আগে যেমন সুন্দর ছিল তেমনই আছে, নাকি বিদেশের হাওয়া বাতাস ওনাকে আরো সুন্দর করে তুলেছে? এরকম হাজারো ভাবনা চিন্তা করতে করতে উঠে এসে আবার বারান্দায় দাঁড়ালো। মন খারাপের সময় ইয়ানার প্রিয় জায়গা এই ব্যালকনি, না হলে ছাদ। এখন বাহিরে যাওয়া যাবে না, তাই ব্যালকনি দিয়েই কাজ চালাতে হবে। আলিয়াকে একা হেলে দুলে নিচে নামতে দেখে ইব্রাহিম সাহেব ভরাট কণ্ঠে বলল, এই হালিমা, তোকে না বললাম ইয়ানাকে সাথে করে আনতে? আলিয়া চোখ মুখ বাঁকিয়ে সিঁড়িতে ধপ ধপ করে পা ফেলে নামতে নামতে বলল, দাদু, ওটা হালিমা না, আলিয়া। আমার নামটাতে কি বোমা ফিট করা, যে ঠিক ঠিকভাবে উচ্চারণ করলে ফেটে যাবে। ওই একই মর্জিনা। ইয়ানা কোথায়? আলিয়া আবারও বিরক্তির নিঃশ্বাস ফেলল। সে জানে হাজার বললেও দাদু তার নাম উল্টাপাল্টায় ডাকবে, তাই নিজের বুকে ফু দিয়ে বলল, আপির নাকি কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছে, তাই শুয়ে আছে, বললো তাকে ডিস্টার্ব করতে না। সবেমাত্র রিফাত তার ক্লান্ত শরীর নিয়ে ডাইনিং টেবিলের চেয়ারের উপর এলিয়ে দিয়ে গ্লাস থেকে পানি মুখে দিয়েছিল। ঠিক তখনই আলিয়ার কথা শুনে বিষম খেয়ে কাশতে আরম্ভ করল। বিলেত ফেরার ডাক্তার, সে হার্ট সার্জন, কিন্তু সে নিজের মেডিকেল স্টুডেন্ট থেকে আর প্রতিষ্ঠিত ডক্টর হয়ে ওঠার এই লং জার্নির মধ্যেও এরকম বিশ্রী রোগের নাম শোনেনি। ফর্সা মুখখানা মুহূর্তে লাল হয়ে গেছে রিফাতের। গোল ফ্রেমের চশমাটা টেবিলে খুলে রাখল। রিফাতের কাশির শব্দে রান্নাঘর থেকে ছুটে এলো মিসেস আশফিয়া। সাথে মেয়ের অদ্ভুত অসুস্থতার কথা শুনতে পেয়ে এগিয়ে আসে ইয়াসমিন বেগম। মিসেস আশফিয়া ছুটে আসলে ও রিফাতের কাছে গেলেন না, পা দুটো স্থির জমিয়ে রাখলেন রিফাতের নিকট হতে 2 পা দূরে। মন চাইছে ছুটে গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে, কপালে আদরে পরশ দিয়ে জিজ্ঞাসা করতে, তুই ঠিক আছিস তো? কিন্তু তিনি অসহায়। এই সুপ্ত ইচ্ছা দমিয়ে রাখলেন নিজের বুকের শেষ সীমানায়। শুধু করুণ চোখে একবার তাকালো তার স্বামীর দিকে। সে দূরে দাঁড়িয়ে সূক্ষ্মভাবে আশফিয়াকেই পরখ করে চলেছে। হয়তো বুঝতে পেরেছেন তিনি সেই করুণ দৃষ্টির আড়ালে থাকা ক্লেশ। এদিকে নাতির কাশির শব্দ শুনে ইব্রাহিম সাহেব সোফা থেকে উঠে রিফাতের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, দাদু ভাই, তুমি ঠিক আছো তো? এরকম হঠাৎ কেসে উঠলে কেন? দাদুর কণ্ঠ আর স্পর্শ পেয়ে রিফাতের কাশি থেমে যায় ক্ষণেই। থমথমে মুখে গম্ভীর আওয়াজে বলে, আমি ঠিক আছি, টায়ার্ড লাগছে, আমি রুমে যাচ্ছি, আমার খাবার রুমে পাঠিয়ে দিও। বলেই চশমা পরে চেয়ার ছেড়ে লাগেজ নিয়ে নিজের রুমে চলে গেল। ইব্রাহিম সাহেব হতাশার নিঃশ্বাস ফেলল। নাতির অভিমান সম্পর্কে সে ভালোই অবগত। 4 বছর আগে নেওয়া তার সিদ্ধান্তের জন্য তার উপর এখনো নারাজ তার নাতি। কি করে সব ঠিক হবে? মিস্টার আফতাব, রিফাত আর আলিয়ার বাবা এগিয়ে এসে ইব্রাহিম সাহেবের কাঁধে হাত রেখে নর্ম কণ্ঠে বলে, আব্বু, অনেক রাত হয়েছে, তোমার আর জেগে থাকা উচিত নয়। রিফাত বিশ্রাম নিক, কাল কথা বলো তার সাথে। চলো, আমি রুমে পৌঁছে দিচ্ছি। ছেলের কথায় সম্মতি জানিয়ে মিস্টার আফতাবের হাত ধরে রুমে চলে গেল। বিছানায় বসে ইব্রাহিম সাহেব মিস্টার আফতাবের দিকে তাকিয়ে বলল, দাদু ভাই কি এখনো পর্যন্ত সব মেনে নিতে পারেনি? হয়তো না আব্বু, আমার তো চিন্তা হয় মেয়েটাকে নিয়ে। ছেলেটা বড়ই জেদি, তার সম্মতি ছাড়া তার উপর চাপানো কোনো সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি। দেখো না, 21 বছরেও আশফিয়াকে সে এখনো পর্যন্ত মা বলে মেনে নিতে পারলো না। ইব্রাহিম সাহেব ছেলের কথায় তার মনে মিশে থাকা ছেলের জন্য আক্ষেপ ভালোই বুঝতে পারে। সত্যি তার নাতি সত্যি যে বড়ই জেদি, রকচটা বদমেজাজি, কিন্তু এইসব কিছুর পরে ভীষণ শান্ত, কথা বলে মেপে হাসে কম। নাতির জন্য চিন্তার শেষ নেই তার। এখন ইব্রাহিম সাহেব এর মনে একটাই কথা চলছে, নাতির মনে কিভাবে ভালোবাসার ফুল ফোটানো যায়। এদিকে ইয়াসমিন বেগম মেয়ের রুমের দরজায় বেশ কয়েকবার কড়া নাড়লেন। ভেতর থেকে হালকা আওয়াজ আসে, ঘুমাই আম্মা, খাবো না। মেয়ের গলার স্বর শুনে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে ইয়াসমিন বেগম চলে যায়। যাক,
তার মেয়ে ভালো আছে। রিফাত রুমে প্রবেশ করে, চারিদিকে তাকিয়ে একবার চোখ বুলিয়ে নিল পুরো রুমটা। 4 বছরেও বদলায়নি কিছুই, সব আগের মতোই আছে। সাজানো গোছানো তার রুম, যেমনটা রিফাত রেখে গিয়েছিল। রিফাত এগিয়ে গিয়ে তার বড় ব্যালকনির থাই গ্লাস খুলে ফেলতেই রুমে প্রবেশ করল মাতাল হাওয়া, যা ছুঁয়ে দিল রিফাতের সিল্কি চুল। কপালের ওপর পড়ে যাওয়া চুল হাত দিয়ে পেছন দিকে ঠেলে দিল সে। 4 বছর পর দেশে ফিরেও কোনো রকম এর উৎফুল্লতা কাজ করছে না রিফাতের মাঝে। আপন মানুষদের কাছে পেয়েও আনন্দ সুখ অনুভব হচ্ছে না তার। হয়তো সেই 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না সে। সবকিছুই কেমন অসহ্য লাগছে। সুঠাম দেহে জড়ানো লেদার জ্যাকেটটা খুলে বিছানায় রাখলো। লাগেজ খুলে কাপড় বের করে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সোজা ব্যালকনিতে চলে এলো রিফাত। তার ফ্রেশ হাওয়ার প্রয়োজন এখন। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে লম্বা একটা শ্বাস টানল সে। তারপর হঠাৎ করেই তার পাশের ব্যালকনির দিকে চোখ পড়তেই না চাইতেও চোখ জোড়া আটকিয়ে গেল তার। অর্ধলাল চাঁদের স্নিগ্ধ হালকা আলোয় রাঙা আবছা মায়াবী মুখশ্রীর দিকে একবার তাকিয়ে চোখ সরানো অসম্ভব হয়ে পড়ল রিফাতের। চোখের পাতা ফেলতে ভুলেই গেল সে। কিছু মুহূর্তের জন্য এক অদৃশ্য শক্তি তাকে যেন বাধা দিচ্ছে। স্নিগ্ধতা ছড়িয়ে পড়ল আশপাশ জুড়ে। হঠাৎ করেই এরকম অনুভূতির কারণ কি? এক দমকা বাতাস ছুঁয়ে গেল রিফাতকে, কিন্তু তার কোনো হেলদোল নেই। একইভাবে তাকিয়ে রইল সে সেই মায়াবিনীর দিকে। হুট করে এক সুপ্ত বাসনা জাগত মনের অজান্তেই। কে এই রমণী? সামনে থেকে দেখার অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছে করল। ঘোর কাটল দরজায় টোকার শব্দে। ভরকে গেল সে। বিরক্তি নিয়ে রুমের দিকে তাকিয়ে আবারও পাশের ব্যালকনির দিকে তাকালো। দেখল সেই রমণীর ছায়ামূর্তি নেই। দমকা হাওয়া তাকে কি উড়িয়ে নিয়ে গেল? এক নিমিষে কোথায় হারিয়ে গেল? ভাঁজ পড়ল কপালে। রিফাত চোখ বন্ধ করে পর মুহূর্তেই আবার চট করে খুলে ফেলল। কিছুক্ষণ আগে তার কি হয়েছিল? ওরকম বেহায়ার মতো করে তাকিয়েছিল কেন? নিজের উপর রাগ হলো রিফাতের। সে যেরকম ধাঁচের ছেলে, সেখানে তার সাথে এইরকম আচরণ শোভা পায় না। যেখানে সে কোনোদিন কোনো মেয়ের দিকে ঘুরে পর্যন্ত তাকায়নি, সেখানে এইভাবে কোনো নারীর দিকে তাকিয়ে থাকা বেমানান। রিফাতের ইচ্ছে করছে নিজেকে কয়েকটা কটু কথা শোনাতে। বিরক্তি রাগ সব একসাথেই বাসা বেঁধেছে মাথায়। চোখ শক্ত হয়ে এলো। আবারও দরজায় টোকা পড়তে রিফাত গিয়ে দরজা খুলে দেয়। আলের হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। রিফাত ঠোঁট খানিকটা প্রসারিত করে তাকে রুমে প্রবেশ করতে দেয়। আলেয়া চঞ্চলতার সাথে রুমে ঢুকে টি টেবিলের ওপর ট্রে রেখে বলে, দাদা ভাই, তোমার খাবার মা পাঠিয়েছে, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমায় বলতে বলেছে। রিফাত আলিয়ার মাথায় টোকা দিয়ে বলল, ওকে বুড়ি। দাদা ভাই, আর আমার নাম আলিয়া। আমার নামের সাথে সবার সমস্যা কি? কেউ আলু বলে তো, কেউ বুড়ি, আর দাদুর কথা তো আমি বাদই দিলাম। মাথায় হাত বোলাতে বোলাতে অভিযোগের সুরে কথাগুলো বলল আলিয়া। রিফাত মুচকি হেসে ফেলল। যখন সে দেশ ছেড়েছিল তখন আলিয়ার বয়স মাত্র 12 ছিল। সেই ছোটখাটো আলিয়া আজ অনেকটা বড় হয়ে গেছে। রিফাত বিছানার ওপর রাখা লাগেজ খুলে সেখান থেকে 4 ধরনের চকলেটের বড় বক্স বার করে আলিয়ার সামনে ধরতেই সে আনন্দে আত্মহারা হয়ে রিফাতকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ দাদা ভাই। আচ্ছা দাদা ভাই, একটা প্রশ্ন করি? রিফাত মাথা নাড়িয়ে সম্মতি দিতেই আলিয়া উসখুস চিত্তে প্রশ্ন করল, লন্ডনে কি সবাই ইংলিশ বলে? রিফাত হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, সবাই বলে। মানে সবজিওয়ালা, মাছওয়ালা, কাজের মাসি, যারা রাস্তা ঝাড়ু দেয়, তারাও ইংলিশের কথা বলে? অবশ্যই, কারণ ইংরেজি তাদের মাতৃভাষা। যেমন আমাদের মাতৃভাষা বাংলা, ঠিক তেমনই। রিফাতের উত্তরে জ্ঞানী ব্যক্তির মতো মাথা নাড়ালো আলিয়া। সে সন্তুষ্ট হয়েছে। রিফাত বোনের দিকে তাকিয়ে হালকা হেসে সোফায় বসল। ট্রের ওপর থেকে প্লেট সরাতে দেখল সমস্ত খাবার তার প্রিয়। কোনো কিছু না ভেবেই খাওয়া শুরু করলো সে। আলিয়ার দিকে তাকিয়ে বলল, তুই খেয়েছিস? আলিয়া বিস্তার হেসে বলল, হ্যাঁ দাদা ভাই, তোমার আর কিছু লাগবে? না, রাত অনেক হয়েছে, তুই যা, ঘুমিয়ে পড়। ঠিক আছে। আলিয়া ঠিক আছে বলে চলে যেতে নিলে আবার ঘুরে দাঁড়ায়। দাদা ভাই,
এই চকলেটগুলো কি সব আমার? উপর নিচ হালকা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো রিফাত। আলিয়া খুশি মনে জিজ্ঞাসু কণ্ঠে বলে, না মানে, আমি কি ইয়ানা আপুর সাথে শেয়ার করে খেতে পারি? আপিরও চকলেট ভীষণ প্রিয়। ইয়ানা নাম কর্ণঘাত হতেই রিফাতের শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল। মনে পড়ল 4 বছর আগেকার সেই ছোট্ট মায়াবী মুখশ্রী। ডাগর আঁখি, হলদে ফর্সা চেহারায় হাসলে এক গালে টোল পড়ে। প্রাণোজ্জ্বল স্বভাবের সেই মেয়েটি এখন নিশ্চয়ই কোনো এক তরুণী মাথায় আসলো। যখন থেকে সে এসেছে মেয়েটিকে একবারের জন্য দেখেনি। কোথায় সে? কেমন হয়েছে? তাকে দেখলে কি এখনো চোখ নুইয়ে ফেলবে সেই ছোটবেলার মতো? নাকি সে তার সামনেই আসতে চায় না? না আসলে তার কি? আরও ভালোই তো। সেও তো চায় না মেয়েটার মুখোমুখি হতে। দূরত্ব থেকেই ইতি টানতে চায় এই নামমাত্র সম্পর্কের। পরক্ষণে মনে পড়ল তার পাশের রুমের ব্যালকনির সেই মেয়েটির কথা। না চাইতো ভাবনার মধ্যেই থেকে রিফাত প্রশ্ন করে বসল। পাশের রুমটা কার? আলিয়া চঞ্চলিত কণ্ঠে বলল। পাশের রুমটাই ইয়ানা আপির। ভড়কে গেল রিফাত। বুকটা কেমন ধক করে উঠল। তার বুঝতে আর বাকি থাকলো না যে তখন যাকে দেখে এক মুহূর্তের জন্য পলক ফেলতে ভুলে গিয়েছিল সে আর কেউ না, ইয়ানা, তার বৈবাহিক স্ত্রী, যাকে সে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। আর ভবিষ্যতে পারবে কিনা সেটাও তার অজানা। যাকে না দেখেই ইতি টানতে চেয়েছিল, তাকে দেখতেই পলক ফেলতে ভুলে গিয়েছিল সে। নিজের মনকে বুঝ দিতে চাইছে যা হয়েছে তা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স, আর কিছুই না। কারো মায়ায় ভালোবাসায় দ্বিতীয়বারের মতো সিক্ত হতে চায় না সে। এই ভয়ঙ্কর অনুভূতির থেকে নিজেকে দূরে রাখতে চায়, কিন্তু আদৌ কি তা সম্ভব? প্রায় 15 মিনিটের বেশি হতে চলল ইয়ানার শরীর কেঁপে চলেছে। বারবার রিফাতের তাকানোর মুহূর্তের কথা স্মরণে আসে। কি গভীর চাহনি ছিল তার। ভাবতে ইয়ানার শীত দ্বারা শীতল স্রোত উপর দিকে উঠে যাচ্ছে। কেন যেন না চাইতো একরাশ লজ্জা ঘিরে ধরেছে ইয়ানাকে। বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। রিফাত তাকে ভালোভাবে দেখতে না পেলেও সে সম্পূর্ণভাবে দেখেছে রিফাতকে। ভাগ্যিস তার ব্যালকনির লাইট অফ ছিল। পুরোপুরিভাবে রিফাতের দিকে না তাকালেও কোনা চোখে সবটাই পরখ করেছে সে। রিফাত রুমের দিকে না দেখলে সে হয়তো ব্যালকনিতে অজ্ঞান হয়ে পড়ে যেত। আর কিছু মিনিট থাকলে দীর্ঘ 4 বছর পর লোকটাকে আবার দেখল। তার ধারণা মতেই রিফাত আগের থেকে আর অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। সুপুরুষ সে আগাগোড়ায় ছিল। 5 ফুট 9 ইঞ্চি লম্বা সুঠাম দেহ, সিল্কের চুল, চাপদাড়ি, গভীর চোখ আর একই গম্ভীর চেহারা। বিদেশি হাওয়া পানি মানুষকে রূপে বদলায়, গুণে নয়। ইয়ানা ছোট্ট করে নিঃশ্বাস আলো। ভাবতেই কেমন হয় যে লোকটা তার স্বামী শুধুই নামের। বিয়ের রাতেই সে পাড়ি জমিয়েছিল ভিনদেশের উদ্দেশ্যে। যাওয়ার আগে একবারও ফিরে তাকায়নি তার দিকে। তখন বিয়ে নামক পবিত্র সম্পর্কের কথা না জানলেও বয়স বাড়ার সঙ্গে এই সম্পর্কের পবিত্রতা আর বন্ধনের কথা জানতে পারে ইয়ানা। রাত গভীরের সাথে ভাবনা চিন্তা গভীর হতে শুরু করেছে। দুই মানবের আঁখিতে কখন ঘুম ধরা দিয়েছে টের পায়নি দুজনে। পূব আকাশে উঠেছে রবি চাচুপ। নারকেল গাছের আড়াল থেকে ছড়িয়ে দিচ্ছে নিজের উষ্ণতা। নাম না জানা পাখিদের কিচিরমিচির শব্দ, সাথে বাড়ছে মানুষজনদের কোলাহল। হয়তো কিছু সময় পরেই পুরোপুরিভাবে জেগে উঠবে এই ব্যস্ত শহর। পায়ের তলায় নরম কিছুর ছোঁয়া পেতেই ইয়ানা পিটপিট করে চোখ খোলে। পরক্ষণে ভয়ে ধরফরিয়ে ওঠে। চাদর সরিয়ে পায়ের দিকে তাকাতেই দেখল তার পোষা বিড়াল মিশি। এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মিশিকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। তার নরম শরীরে হাত বুলিয়ে দিতে দিতে ঘুম জড়ানো কণ্ঠে বলে, কাল যখন তোকে আমার বেশি প্রয়োজন ছিল তখন কোথায় ছিলি বদমাস? ইয়ানার কথা হয়তো সে বুঝেছে। চোখ খুলে নিজের ভাষায় সাফাই গাইতে লাগলো মিশি। ইয়ানা মিশিকে নিচে নামিয়ে বিছানা ছেড়ে উঠতে উঠতে বলে, থাক থাক, আর সাফাই দিতে হবে না, আমি সব বুঝি। তুমি যে পাশের বাড়ির সেই বিল্লুর প্রেমে পড়েছো তা কি আমি জানি না? বিছানা গুছিয়ে বাথরুমে ঢুকে গেল ইয়ানা। ফ্রেশ হয়ে মাথায় ওড়না টেনে সোজা পা বাড়ালো ছাদের দিকে। সকালের ঠান্ডা হাওয়া প্রাণ ভরে নিল ইয়ানা। মাথার কাপড় সরিয়ে দিয়ে তার কোমরের নিচ পর্যন্ত লম্বা চুল ছেড়ে দিল সে। উন্মুক্ত বাতাসে দোল খেতে লাগলো তার বাধাহীন চুল। তারপর এগিয়ে তার পালিত সাদা খরগোশের খাঁচার দরজা খুলে সেখান থেকে একটা খরগোশ তুলে কোলে নিয়ে ছাদের মাঝের উপর বসে পড়ল।
সাথে টাঙ্কি রাখার নিচের দিকে ফাঁকা জায়গাটা মিস্টার আফতাব ইনার জন্য খরগোশ পোষার জায়গা করে দিয়েছে। প্রথমে দুটো খরগোশ আর এখন তাদের 4টা বাচ্চা মিলিয়ে মোট 6 জনের পরিবার তারা। হ্যালো সুগার ডেডি, হ্যালো সুগার ক্যান্ডি, গুড মর্নিং। তোমার বউ বাচ্চা সব ঠিক আছে তো? না থাকলে আমায় বলো কেমন? তোমাদের সুখী পরিবার দেখতে আমার যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না। এইরকম নানা রকমের কথা বাচ্চাদের মতো বলে চলেছে ইয়ানা, তার কোলে থাকা খরগোশটির পিঠে হাত বোলাতে বোলাতে। কতগুলো পোশাক দিয়েছে তার কোনো ঠিক নাই। উন্মুক্ত সুঠাম শরীরের কিছু অংশে ঘাম জমেছে রিফাতের। উঠে বোতল থেকে পানি পান করে তা থেকে কিছুটা নিজের মুখে ছিটিয়ে নিল। রেলিংয়ের ওপর রাখা তার ওভারসাইজ টি শার্ট গায়ে জড়িয়ে রেলিং ধরে দাঁড়ালো। চোখ বন্ধ রেখে কিছুক্ষণ ভারী নিঃশ্বাস ফেল। হঠাৎ কারো কথা বলার আওয়াজ কানে আসতেই ভ্রু কুঁচকালো। হাত উঠিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 7:45 বাজে। এই সময় আবার ছাদে গিয়ে এলো দেখার জন্য। কিছুটা ছাদের অন্য পাশে তাকাতেই রিফাতের চোখ জোড়া স্থির হয়ে গেল। এক নাম না জানা শীতল স্রোত বয়ে গেল ঘাড় বেয়ে। ঘিয়া রঙের একটা লং ফ্রক যার নিচে বসার কারণে ছড়িয়ে ছিটিয়ে আছে। লাল রঙের ওড়নাটা গায়ে জড়ানো। লম্বা চুলগুলো মেঝেতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আপন মনে কথা বলছে আর হাসছে মেয়েটা। কি প্রাণোজ্জ্বল দৃশ্য দেখছে রিফাত। আচ্ছা, মেয়েটা ইয়ানা না তো? কনফার্ম করতে চোখ ছোট ছোট করে ধীর কণ্ঠে একবার ডাকল। ইয়ানা। নাম উচ্চারণ করতে মেয়েটি মাথা তুলে এদিক সেদিক তাকিয়ে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। রিফাত এবার শিওর হলো। এদিকে ইয়ানার অবস্থা টাইট। চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিফাতের দিকে। শরীর হালকাভাবে কাঁপতে শুরু করেছে তার। রিফাতও তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। মুখে পানি ছিটানোর জন্য দাড়ি আর চুলের সামনের কিছু অংশ ভিজে ইয়ানা এক ঢোক গেল, যার জন্য কাল রাত থেকে রুম থেকে বের হয়নি। যার সামনে আসবে না বলে নিজের সাথে পণ করেছিল, এখন সেই কাঙ্ক্ষিত মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে। রিফাতের ঘোর কাটে ইয়ানার হিসকি দেওয়ার শব্দে। তৎক্ষণাৎ হালকা কাশি দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে সে। নিজের উপর প্রচুর পরিমাণে রাগ হচ্ছে রিফাতের। ঘন প্রশ্বাস ছেড়ে আর চোখে ইয়ানার দিকে তাকায়। মেয়েটা এখনও তার দিকে বড় বড় চোখে তাকিয়ে হিসকি তুলছে। তার তাকানো দেখেই চোখ নামিয়ে নিল। প্রচণ্ড ভয় পেলে, ঘাবড়িয়ে গেলে বা এক্সাইটেড হইলে ইনায়ার এরকম হিসকি ওঠে, যা রিফাতের জানা। এটা ইনায়ার ছোটবেলার অভ্যাস। তবে কি ইয়ানা রিফাতকে দেখে ভয় পেল নাকি অন্য কিছু ভাবল রিফাত। রিফাত ইয়ানার সান্নিধ্যে গিয়ে তার হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল তার দিকে। এক পলক রিফাতের দিকে তাকিয়ে ঝট করে পানির বোতল নিয়ে পানি খেতে লাগলো ইয়ানা। কিছুটা পানি ঠোঁটের কোণ বেয়ে গলা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, যা দেখে রিফাত অপ্রস্তুত হয়ে পড়ল। সময় ব্যয় না করে ছাদ থেকে নিচে নেমে গেল সে। আর ইয়ানা অবাক হয়ে চেয়ে রইল রিফাতের যাওয়ার দিকে। হালকা পানির জন্ম নিল চোখের কোণে। 4 বছর পর তাকে দেখে কথা পর্যন্ত বলল না রিফাত। রিফাত যেন এক অদ্ভুত যন্ত্রণা দিয়ে গেল ইয়ানার মন মাঝারে। টেবিলে নাস্তা সাজাচ্ছে মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম। সাথে চলছে তাদের টুকটাক গল্প। এরই মধ্যে চেয়ার টেনে বসে মিস্টার আফতাব আর ইব্রাহিম সাহেব। বয়স 75 পেরোলেও এখনও ইব্রাহিম সাহেব ফিট অ্যান্ড ফাইন। তার 2 ছেলে এখনও তার কথায় মাথা নাড়ায়, এখনও তার কথার শীর্ষে অবস্থান করে। বয়স বাড়লেও গলার তেজ এখনও সতেজ, স্ট্রং মাইন্ড আর আগের যুগের মেট্রিক পাস ইব্রাহিম হোসেন। সিঁড়ি থেকে রিফাতকে নামতে দেখে ইব্রাহিম সাহেব বিস্তর হেসে উল্লাস কণ্ঠে বলল, শুভ সকাল দাদু ভাই, শরীর কেমন আছে তোমার? রিফাত গাম্ভীর্য বজায় রেখে চেয়ার টেনে বসতে বসতে বলল, জি ভালো। তারপর নিজেই খাবার নিয়ে খেতে আরম্ভ করলো। মিসেস আশফিয়া একবার করুণ চোখে মিস্টার আফতাফের দিকে তাকালো। চোখের ইশারায় মন খারাপ করতে নিষেধ করল নিজের স্ত্রীকে। মুখে না বলেও আশফিয়ার চোখের ভাষা বুঝতে অসুবিধা হয় না মিস্টার আফতাফের। ইব্রাহিম সাহেব নাতির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার নাতিও তারই মতো। তিনি যেন নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায় রিফাতের মধ্যে। ইয়ানা আর আলেয়া দুজনেই মেন ডোর থেকে চঞ্চলিত পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই ইয়াসমিন বেগমের চোখ পড়ে তাদের দিকে। জোর গলায় বলে, তোরা 2জন কোথায় গিয়েছিলি? আর ইয়ানা, তোর নাকি শরীর অসুস্থ আর এখন এরকম ধেই ধেই করে ঘুরে বেড়াচ্ছিস? ইয়ানা আর আলেয়া একে অপরের দিকে তাকিয়ে চিপ কাটল।
দুজনেই গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। ইয়ানা আমতা আমতা করে বলে, আম্মা আসলে মিশিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই ওকেই খুঁজতে গিয়েছিলাম। সকালেই ছিল, তারপর কোথায় গায়েব হয়ে গেল কি জানি। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাদিন ওই বিড়াল খরগোশ মাছ এদের নিয়েই পড়ে থাকে। এই তুই বড় হবি না? তোকে নিয়ে যে আমি চিন্তায় থাকি। ছাড় না, বেকার মেয়েটাকে বকছিস। আর ওকে নিয়ে চিন্তায় থাকার কি আছে? ও নিজের খেয়াল নিজে রাখতে পারে, তাই না? মিসেস আশফিয়া ইয়াসমিন বেগমকে থামিয়ে দিল। প্রিয় আন্টিমা ইয়ানার পক্ষ নিতে মনটা নেচে উঠল তার। একটা টাইট হাক করতে ইচ্ছে করলো মিসেস আশফিয়াকে। পরিস্থিতির কারণে ইচ্ছেটাকে দমিয়ে রাখলো ইয়ানা। আলিয়া বকা খাওয়ার ভয়ে সুরসুর করে মিস্টার আফতাবের পাশে বসে পড়ল। ভাব এমন যেন সে ইয়ানার সাথেই ছিল না। ইয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, একদম ইনোসেন্ট মেয়ে। এরকম বকা সে প্রায় খায়, তাই তার অভ্যেস হয়ে গেছে। চোখ তুলে একবার টেবিলে চোখ বোলাতে রিফাতকে আপন মনে খেতে দেখল। এই চেনা মানুষদের মাঝেও নিজেকে কেমন অচেনা করে রেখেছে। আশেপাশের কাউকে মনে হয় চোখে পড়ছে না তার। কি ভাব! মনে মনে ভাবলো কেটে পড়বে এখান থেকে, লোকটার ধারে কাছেও যাবে না সে। চলে যেতে নিলে ইব্রাহিম সাহেব বলল, ইনুমামনি, আসো, বসে খেয়ে নাও। দাদু আমার না খিদে নেই, পরে খাবো। মেয়ের কথা শুনে খেকিয়ে উঠল ইয়াসমিন বেগম। বলল, এই খিদে নেই রে? কাল রাতেও রুম থেকে বেরোসনি, ডিনারও করিসনি তুই, এখন আবার খিদে নেই কি? চুপচাপ খেতে বসবি। ঠোঁট উল্টে ফেলল ইয়ানা। এখন তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। যার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছে সে। সবাই যেন ইয়ানাকে তার দিকে ঢেলে দিচ্ছে। ইয়ানা অন্য পাশে চেয়ার টেনে বসতে নিলেই দাদু বাধা দিয়ে বলল, ইনু, রিফাত দাদু ভাইয়ের পাশে বসো। এবার সত্যি দুঃখে ইয়ানার চোখের কোণে পানি জমল। রিফাতের কোনো হেলদোল নেই, সে কিছু না শোনার ভান করে খেয়ে যাচ্ছে। খাওয়াটাই যেন তার প্রথম লক্ষ্য এই মুহূর্তে। ইয়ানার মন চাইছে চেয়ার সমেত রিফাতকে ফ্লোরে আছাড় মারতে, কিন্তু তার শরীরে এত জোর নেই, আর না আছে সাহস। দাদুর আদেশ ফেলতে না পেরে ইয়ানা রিফাতের পাশে খালি চেয়ারে বসে। প্লেটের খাবার যেন গলা থেকে নামতে চাইছে না। এক অস্বস্তি ঘিরে ধরেছে ইয়ানাকে। ডান পাশের বাহুটা কেমন শিরশির করছে, পেট গুড়গুড় করছে, দৌড়ে পালাতে মন চাইছে। এই রিফাত নামক মানুষটার ধারে কাছেও থাকতে চাইছে না। মানুষটার সান্নিধ্য মনে প্রাণে উথাল পাথাল ঢেউয়ের সৃষ্টি করছে। রিফাত, তোমার নার্সিংহোমের কাজ তো প্রায় শেষ, এরপর কি করবে ভেবেছো? মিস্টার আফতাবের আওয়াজ কানে আসতেই রিফাত নড়ে চড়ে বসে। হালকা গলা কেশে গম্ভীর স্বরে বলল, আমার সব আগে থেকে ঠিক করা, কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলেই একটা দিন দেখে ওপেনিংটা সেরে ফেলবো। ছেলের কথায় মাথা নাড়ায় মিস্টার আফতাব। ছেলের দক্ষতা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। আগাগোড়া ছেলে তার কাজ ভুলভাল করেই গুছিয়ে নিতে জানে। কখনো হেল্পের প্রয়োজন পড়লেও মুখ ফুটে বলে না। আর এই 4 বছরে তো কথা বলাটাই ছেড়ে দিয়েছে সে। বিদেশে থাকাকালীন মিস্টার আফতাব বা ইব্রাহিম সাহেব ফোন করলেই কথা হতো, তাও হাতে গোনা কয়েকটি বাক্য। তারপর কল কেটে দিত রিফাত নিজেই। কোনো রকমের সাহায্য লাগলে অবশ্যই আমায় বলো। মিস্টার আফতাবের কথার সাথে সাথেই রিফাত বলল, ইনশাআল্লাহ, কোনো সাহায্য লাগবে না। বলি আর চোখে একবার ইয়ানার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে গেল রিফাত। ছেলের কথায় খারাপ লাগলো, কিছু করার নেই। ছেলের প্রখর অভিমান রয়েছে, আর কোথাও না কোথাও এই অভিমানের জন্য তিনিই দায়ী। ইয়ানা যেন এবার হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ রিফাতের জন্য খেতে পারছিল না ভালো করে, কিন্তু তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রিফাত যেতে তৃপ্তি সহকারে খেতে লাগলো ইয়ানা। ধীরে ধীরে চেয়ার ছেড়ে সবাই উঠে গেল। মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম দুজনেই খেয়ে নিল। এরপরে তাদের দুপুরের খাবারের আয়োজন করতে হবে। ইব্রাহিম সাহেব বাগানে হালকা রোদের মধ্যে চেয়ার নিয়ে বসলো, হাতে তার পত্রিকা। মিস্টার আফতাব অফিস চলে গেলেন। আলিয়ার স্কুল ছুটি, আর ইয়ানা কলেজ যাবে না, কারণ তার প্রিয় বান্ধবী কিছুদিনের ছুটিতে রাজ্যের বাহিরে ঘুরতে গিয়েছে। সে আসলে তারা দুজন একসাথে যাবে। আর এমনিতেও কলেজে আপাতত কোনো চাপ নেই, তাই এখন সে বিন্দাস চাপলেস। বারান্দার মেঝেতে পা পিছিয়ে ইয়ানা আর আলিয়া একের পর এক চকলেট বল নিজের মুখে পড়ে যাচ্ছে। বাচ্চাদের মতো হাতে গালে ঠোঁটের আশেপাশে চকলেট লাগাচ্ছে দুজন। আচ্ছা আলু,
তুই যে আমায় চকলেট খাওয়াচ্ছিস তার কোনো বিশেষ কারণ? অন্য সময় তো ডেয়ারি মিল্কের একটা কোণ ভেঙেও দিস না। আরে আপি, এটা তো একটা বক্স শপে, আমার কাছে আরও 3টা বক্স আছে। ইয়ানা চোখ বড় বড় করে বলল। সত্যি? চকলেট যে তার প্রাণ। আলিয়ার থেকেও বেশি চকলেট ভক্ত ইয়ানা, সেটা বাড়ির প্রায় সকলেই জানে। এখন ইয়ানার একটা জিনিস মাথায় চলছে, কিছু ভাবে। আলিয়ার থেকে ছলে পলে কৌশলে ওই 3টা বক্সের মধ্যে 2টো হাতিয়ে নেওয়ার সেই প্ল্যানের ছক কষছে মাথায়। আলিয়া এবার একটু ভাব নিল, যেন সে কোনো গুপ্ত খাজানার মানচিত্র পেয়েছে। ভ্রু নাচিয়ে মাথা নাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে হ্যাঁ, আমি কি আর মিথ্যা বলি? এইগুলো এখানকার চকলেট নয় গো আপি, এটা ফর্সা মানুষদের দেশের চকলেট। দাদাভাই দিয়েছে আমায়। আর তুমি তো জানোই আমি কত মহৎ মানুষ, তাই ভাবলাম তোমায় দিয়ে খাই। দোয়া দিতে ভুলো না আমায়। মুখের সামনে আনা সদ্য প্যাক খোলা চকলেট গালে পুড়ে ফেলার আগেই থেমে গেল ইয়ানার হাত। মুহূর্তের জন্য শরীর কেমন কেঁপে উঠল। চকলেটটা আবার তার নির্ধারিত জায়গায় রেখে দিল। আলিয়ার কথা শুনে তার মিহিয়ে পড়া আত্মসম্মানবোধ জেগে উঠল। কানে কেউ চিৎকার করে বলল, যে মানুষটা তোকে দেখার পর কথা বলারও রুচি রাখলো না, তুই তার আনা চকলেট অভুক্তদের মতো গিলছিস? কিছুক্ষণ আগে চকলেটের প্রতি তার ভাবনা চিন্তা উবে গেল ফুরুত করে। খাওয়ার তো দূরের কথা, ওর ইচ্ছে জাগলো না। ইয়ানা সময় ব্যয় না করে ধপধপ পা ফেলে চলে গেল। আর আলেয়া হা করে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। আপির আবার কি হলো? বলেই কাঁধ নাচিয়ে চকলেট গালে পুড়ে নিল। মনে মনে এটা সেটা বলছে, আর ছোট গোল কাচের জারের মধ্যে থাকা একটা গোল্ড ফিশকে তার খাবার দিচ্ছে ইয়ানা। মাছটা তার ভীষণ শখের। মায়ের কাছে হাজার বায়না করার পর সে পেয়েছে এই ফিনকে। মিশিকে তার ধারে কাছেও আসতে দেয় না, নিজের পড়ার টেবিলের ওপর যতন করে রাখা। পড়ার সময় পড়বে আর ফিনের সাথে কথা বলবে, এটা যেন ইয়ানার অভ্যাসে পরিণত হয়েছে। আমার এখন খুব রাগ হচ্ছে, চিরচেনা মানুষটাকে একদম অচেনা অজানা লাগছে। আচ্ছা তুই বল, 4 বছর আগে যা হয়েছে সেটা আমি করেছি? তখন তো আমি কত ছোট ছিলাম, কিছু বুঝতামও না। ধুর, কিছুই ভালো লাগছে না। এর মধ্যে ইয়ানার কানে এলো মিয়াও। পাশে তাকাতেই দেখো মিশি মুখ তুলে তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ইয়ানা তাকে ধরতে নিলে সে রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানাও তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে দেখে মিশি আপন মনে সিঁড়ির দিকে এড়িয়ে যাচ্ছে। আর মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। ইয়ানার চোখ বড় আকার ধারণ করল। মিশি রিফাতের রুমে ঢুকে পড়েছে। দরজার হালকা ফাঁক দিয়ে নিজের নরম শরীরটাকে ঠিক কায়দা করে ঢুকে পড়েছে মিশি। ইয়ানার মাথায় হাত, গলা শুকিয়ে আসছে। মন চাইছে মিশিকে ঠান্ডা পানিতে চুবাতে। কি করবে কি না করবে ভাবতে ভাবতে রিফাতের রুমের সামনে এসে দাঁড়ায় ইয়ানা। রিফাত যখন ছিল না তখন ইয়ানাই তার রুম গুছিয়ে দিত। এই দায়িত্বটা স্বয়ং দাদু দিয়েছিল তাকে। কিন্তু এখন অত্যাধিক সংকোচ বোধ করছে ইয়ানা। যেখানে সে রিফাতের সামনেই যেতে চায় না, সেখানে মানুষটার রুমে প্রবেশ করা নিতান্তই অপ্রতুল। কিন্তু মিশিকে তো আনতে হলে রুমে প্রবেশ করা লাগবেই। আর যদি রিফাত মিশিকে দেখে নেয় তাহলে বাড়ি মাথায় তুলবে ছেলেটা। রিফাতের অপছন্দের একটা প্রাণী বিড়াল। ইয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। মনটা আনচান করছে। শত ভাবনা চিন্তার পর দরজা খুলে মুখ বাড়ালো রুমে। না, রুমে কোথাও নেই রিফাত। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। ভাবলো রুমে ঢুকে মিশিকে নিয়ে হাওয়ার বেগে বেরিয়ে আসবে সে। যেই ভাবা সেই কাজ। চঞ্চল পায়ে প্রবেশ করল রুমে। রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে মিশিকে খোঁজার চেষ্টা করলো। আর পেয়েও গেল মিনিটের মধ্যে। সোফার নিচে বসে মনের আনন্দে লেজ দোলাচ্ছে মিশি। ইয়ানা হাঁটু মুড়ে বসে দুহাত বাড়িয়ে মিশিকে ডাকতে থাকে, মিশি, কাম হিয়ার, আমার কাছে আয়, না হলে তোকে আর আমাকে রাক্ষসটা নুন ছাড়া কাঁচা চিবিয়ে খাবে। উইদাউট পারমিশন কারোর রুমে প্রবেশ করা ব্যাড ম্যানার্স, এটা তুমি জানো না? রাশভারী কণ্ঠে চমকে উঠল ইয়ানা। শীত দ্বারা শিরশির করে উঠল। মুহূর্তে নিঃশ্বাস হলো ঘন। গলা শুকিয়ে শরীর কেঁপে উঠল প্রবল। পিছনে তাকানোর সাহস হলো না। চঞ্চল মেয়েটা হঠাৎ করে স্থির হয়ে গেল। থমকে গেল রিফাতের বলা তুমি ডাক শুনে। অবাক হলো। 4 বছরে কি মানুষ এতটা বদলে যায়? প্রশ্ন করলো নিজেকেই। মিয়াও
শব্দ কানে আসতেই ইনিয়া ভড়কে গেল। চটজলদি হাত বাড়িয়ে মিশিকে কোলে তুলে নিল। পেছনে না ঘুরে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হতেই টান পড়ল ইয়ানার বাহুতে। ইয়ানাকে হ্যাঁচকা টানে নিজের সান্নিধ্যে নিয়ে আসলো রিফাত। সে কেন এমনটা করলো তা রিফাতের অজানা। ইয়ানা ঘাবড়িয়ে যায়। হঠাৎ আক্রমণ বুঝ সীমানা অতিক্রম করে তার। ছোট মনে সৃষ্টি হয় সীমাহীন ছটফটানি। বুক ধুরহুর করছে। রিফাতের প্রশস্ত উন্মুক্ত বুকের সাথে তার বাঁশির মতো নাক টোকা খেতে ইয়ানা চোখ তুলে তাকায়। মেয়েটার দৃষ্টি এমন যেন প্রদীপের নিভু আলোক শিখা, যা হালকা ফুদিলেই নিভে যাবে। কিশোরী বয়স পেরিয়ে তরুণী বয়সে পদার্পণের পর এই প্রথম কোনো পুরুষের এত কাছে, আর পুরুষটা যদি হয় তার স্বামী। ছোঁয়া একদম পবিত্র। কোমরের তাওয়াল জড়ানো, যাকে বলে অর্ধনগ্ন। হালকা লোমে ভরা বুকে পানির বিন্দু বিন্দু ফোটার সাথে চাপদাড়ি আর চুলেও যা রিফাতের ললার ছুঁয়ে চোখের সামনে এসে পড়েছে। ইয়ানা ভারী নিঃশ্বাস ফেলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। শরীর কেমন আলগা হয়ে আসছে। হাত কাঁপছে তার। তার কোলে থাকা মিশি অবলা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নিজেকে একদম গুটিয়ে ইনিয়ার বুকের সাথে মিশিয়ে নিয়েছে মিশি। কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর না দিয়ে যাও কোথায়? ইয়ানা এবার তেতিয়ে উঠল। রিফাতের দিকে তাকিয়ে ফুঁসে উঠে বলল, চোখে দেখেন না মিশিকে নিতে এসেছিলাম, নাকি চোখে সমস্যা? আর হ্যাঁ, আমি জানি কারোর রুমে উইদাউট পারমিশন প্রবেশ করা ব্যাড ম্যানার্স। শুধু মিশি আপনার রুমে ঢুকে পড়েছে বলে এই রুমে এসেছি, না হলে এই রুমের দিকে তাকানোরও কোনো ইচ্ছে নেই আমার। আরো শক্ত করে চেপে ধরে ইয়ানার বাহু। বিস্মিত হয় ইয়ানার কথা শুনে। যে মেয়েটা ছোট থেকেই তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলতো না, সে কিনা আজ তার দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে কথা বলে। বেশি অবাক হয় ইয়ানার বলা আপনি তো শুনে। সহসা রাগের সৃষ্টি হয়। ইয়ানার এরকম আচরণ রিফাতের কাছে এক বিস্ময়কর ব্যাপার। ইয়ানা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে গেলে রিফাত তাকে আরো বেশি নিজের কাছে টেনে নিয়ে আসে। মিশি আর থাকতে না পেরে ইয়ানার কোল থেকে ফুরুত করে লাফ দিয়ে বেরিয়ে যায়। ইয়ানা চোখ বড় বড় করে তাকিয়ে রয় মিশির যাবার পানে। হাঁক দিয়ে দুবার ডাকেও। কে শোনে কার কথা? এবার ইয়ানা চোখ পড়ে রিফাতের দিকে। লোকটা কেমন লাল রঙা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। চোয়াল শক্ত। ইয়ানা ভয়ে এক ঢোক গেলে এতক্ষণ হারিয়ে যাওয়া ভয় হুট করেই হানা দেয় ইয়ানার ছোট্ট মস্তিষ্কে। বাহুতে ব্যথা অনুভব হচ্ছে। অজানা কষ্টে কান্না পাচ্ছে প্রচুর। গলা ভারী হয়ে আসছে। কানে সে দৃষ্টি নিক্ষেপ করে মিহি কণ্ঠে উচ্চারণ করল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রিফাত ফট করেই ছেড়ে দেয় ইয়ানার বাহু। ছাড় পেতেই ইয়ানা অন্য হাত দিয়ে রিফাতের ধরে রাখা জায়গায় হাত দেয়। ব্যথায় টনটন করছে। রিফাত অন্যদিকে ঘুরে দাঁড়ায়। উদাম পিঠে ঘর্মবিন্দুর সৃষ্টি হয়, যা ইয়ানার চোখ এড়ায় না। দু আঙ্গুলে কপাল ঘষে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে রিফাত। সে কিভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? এতটা বেপরোয়া আচরণের কারণ রিফাত নিজেও জানে না। অস্বস্তিতে ঘিরে ধরেছে তাকে। গভীর দুটো নিঃশ্বাস ছেড়ে বরাবরের মতো গম্ভীর গলায় বলে, বেরিয়ে যাও, আর এরপরে ওই বিড়ালকে আমার রুমে দেখলে তার শাস্তি তুমি পাবে। ইয়ানার দিকে না তাকিয়ে কথাগুলো বলল রিফাত। রিফাতের বলা কথাগুলো ইয়ানার আত্মসম্মানে ধাক্কা দিল। মুহূর্ত অতিক্রম করল না। প্রস্থান করল রিফাতের রুম থেকে। প্রতিজ্ঞা করল ভূমিকম্প হোক কিংবা ঘূর্ণিঝড়, ঝড় আসুক কিংবা তুফান, এই মানুষটার রুমে সে দ্বিতীয়বার প্রবেশ করবে না। কিন্তু আদতেও তা কি সম্ভব? প্রকৃতি যে তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে। হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে আসছে রিফাত। হয়তো কোথাও যাচ্ছে। ড্রয়িং রুম পেরিয়ে মেন ডোরের সামনে যেতে নিলে কানে আসে মিসেস আশফিয়ার মোলায়েম কণ্ঠ। কোথায় যাচ্ছ বাবা? রিফাত পিছনে ঘুরে হালকা গলা কেশে বলল, জি, একটু কাজ আছে, ফিরতে রাত হবে। আশফিয়া মৃদু হেসে বলে, আচ্ছা, সাবধানে যাও। গাড়ির চাবি আছে তোমার কাছে? ছোট কথা বলে রিফাত আর দাঁড়ালো না। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সে। মিসেস আশফিয়ার রিফাতের যাওয়ার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। সময় জলের প্রবাহ ধারার ন্যায় বয়ে যাচ্ছে। রিফাতের বয়স যখন ৮, তখন সে বিয়ে করে এসেছিল এই সংসারে। সদ্য আগত আশফিয়াকে মিস্টার আফতাবের মা। সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর রিফাতকে নিয়ে আসে। তাকে আশফিয়ার পাশে বসিয়ে দিয়ে তিনি বলেছিলেন, তোমার থেকে আমরা কিছুই লুকাইনি, তুমি সব জেনেই আমার বড় ছেলে হাত ধরেছ।
পেটে ধারণ না করলেও এটা তোমার প্রথম সন্তান, তোমার বড় ছেলে রিফাত। আপন মার থেকেও বেশি আগলে রাখতে হবে রিফাতকে, তোমার বর, শ্বশুর আর আমার কলিজার টুকরো। তাই কোনো ধরনের কমতি আমরা বরদাস্ত করব না। তা বলে তুমি বাচ্চা নিতে পারবে না সেটা কিন্তু নয়, অবশ্যই নিতে পারবে, কিন্তু এক চোখে নুন আর এক চোখে তেল সেটা করো না। রিফাতের দাদি কথাগুলো বলেই উঠে চলে যায়, কিন্তু রেখে যায় এক বিশাল দায়িত্ব, আকাঙ্ক্ষা। সদ্য বিবাহিত 21 বয়সী আশফিয়া যেন একসাথে দুটো সম্পর্কে মিশ্রিত হয়ে গিয়েছিল, যে দুটো সম্পর্ক ছিল অত্যন্ত মূল্যবান, সূক্ষ্ম, যা শুধু যত্নের সাথে টিকিয়ে রাখা সম্ভব। সত্যি সে তো সব জেনেই মিস্টার আফতাবের হাত ধরেছিল। তার সুন্দর আচরণ, কথা আর অমায়িক ব্যবহারে মোহিত হয়েছিল আশফিয়ার হৃদয়। তাই হয়তো এক ছেলের বাবা জেনেও সম্মতি জানিয়েছিল এই বন্ধনে আবদ্ধ হওয়ার। আফিয়া পাশে তাকালো, দেখল এক শুভ্ররাঙা মায়াবী চেহারার ছেলেকে, যে টুকুর টুকুর নয়নে তাকেই দেখে চলেছিল। হয়তো ভেবেছিল এই নতুন মানুষটিকে। আশফিয়া মৃদু হেসে তার মুখে হাত বুলিয়ে দিল। মনটা প্রবল আশারে ঢেকে গেল। কান্না পেলেও এটা ভেবেছে এই ছেলে তার এইটুকুন বয়সে মা হারিয়েছে, আর অন্যদিকে আনন্দের অনুভূতি যে এই ছেলের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সে। রিফাতকে দেখে তার মাতৃত্ব জেগে উঠেছে। এই ছেলেকে ভালো না বেসে সে থাকবে কি করে? যে একবার রিফাতকে দেখবে সে তাকে আদর করতে বাধ্য। আর আশফিয়া তো এই সংসারে এই বাড়িতেই থাকবে, সে কি করে এই বাচ্চাকে দূরে সরিয়ে রাখবে? সে তো আগলিয়ে নেবে রিফাতকে নিজের বুকের ভেতর, মাতৃ ভালোবাসা উজাড় করে দেবে। আশফিয়া রিফাতকে নিজের সামনে দাঁড় করিয়ে তার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু হেসে বলে, তুমি জানো আমি কে? রিফাতের মনের প্রশ্ন আশফিয়ার মুখে শুনে বিচলিত হয়ে ডানে বামে মাথা নাড়াতেই আশফিয়া বিস্তার হেসে বলে, আমি তো তোমার মা। কথাটি কর্ণঘাত হতেই রিফাত ভ্রু কুঁচকে ফেলল। আশফিয়ার হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে খুবই অল্প স্বরে বলল, আমার মা তো থারাদের দেশে চলে গেছে। আমার আব্বু বলেছে তুমি আমার মা না, তুমি আমার মা না। এক দৌড়ে বেরিয়ে গেল রিফাত রুম থেকে। আশফিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল, চোখ থেকে গড়িয়ে পড়ল বাড়িকণা, বুকটা ভারী হয়ে গেল। বাচ্চা ছেলেটির দু চারটা কথায় আশফিয়া যেন উড়ন্ত ধনুর ন্যায় আছড়ে পড়ল দূরে কোথাও। সেদিন থেকে শুরু হলো রিফাত আর আশফিয়ার মধ্যকার দূরত্ব। আশফিয়া যতই দূরত্ব কমিয়ে এনে রিফাতকে আঁকড়িয়ে নিতে চাইত, রিফাত যেন ততই দূরত্বের মাত্রা বাড়িয়ে নিত। কথাও বলতো কম, বলতো না বললেই চলে। অত্যাধিক বেশি প্রয়োজন পড়লে আশফিয়াকে আন্টি বলে সম্বোধন করত। মিস্টার আফতাব এই বিষয়ে রিফাতকে বোঝাতে গেলেও তার কথা কর্ণব্যথিত হৃদয়ে আঘাত করেনি কখনো। উচিত তার উপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই চমকে উঠল মিসেস আশফিয়া। ঘাড় ঘুরিয়ে দেখে ইয়াসমিন বেগম দাঁড়িয়ে আছে ভ্রু কুঁচকে। আশফিয়ার ক্লান্ত করুণ মুখের উপর দৃষ্টি রেখে ইয়াসমিন বেগম জিজ্ঞাসা করল, কি হয়েছে আপা, মুখটা এরকম দেখাচ্ছে কেন? ও কিছু না, ভাত বসিয়ে দিয়েছিস? আশফিয়া মৃদু হেসে বলল, ভালো করেছিস। আমি যাই তরকারিটা বসিয়ে দিই, তুই যা গোসল করে নে। আর রিয়ানা কি করে? মেয়েটা সেই নাস্তা করে গেল আর নিচে নামলো না। তুই যা দেখ ওকে, শরীর ঠিক আছে কিনা। এ বলে আশফিয়া রান্নাঘরে চলে গেল। তার মনে এক অদ্ভুত অস্থিরতার জন্ম নিয়েছে, যা এখন দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে। অস্থিরতার কারণ ইয়ানা। রিফাত তাকে মেনে নেবে তো? তাকে দূরে ঠেলে দেবে না তো? তাদের পবিত্র সম্পর্কের বাঁধনে নিজেকে বাঁধবে তো রিফাত? এই ধরনের নানান রকমের প্রশ্ন মাথায় জেঁকে বসেছে মিসেস আশফিয়ার। দরজা থেকে রুমে প্রবেশ করতেই দেখে ইয়ানা হাতে গল্পের বই নিয়ে বিছানার কিনারে বসে আছে, পাটা ব্ল্যাঙ্কেটের মধ্যে রাখা। হাতে বই থাকলেও নয়ন স্থির জানালার বাহিরে। সূক্ষ্মভাবে কি যেন দেখে চলেছে সে, কোনো এক গভীর চিন্তায় বিভোর। আশেপাশের কোনো খেয়াল নেই তার। ইয়াসমিন বেগম এগিয়ে এসে ইয়ানার মাথায় হাত রাখতেই মেয়েটা এক ঝটকায় চমকে ওঠে। বড় বড় চোখে মায়ের দিকে তাকিয়ে বিচলিত হয়ে মাথা ডানে বামে করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। ইয়াসমিন বেগম মেয়ের কাণ্ড দেখে হতবাক। সে জানে ইয়ানা ভয় পায় যখন হুট করেই কেউ তার গায়ে হাত দেয় বা পেছন থেকে ডেকে ওঠে। এরকম ভয় মোটামুটি সমস্ত মানুষের মাঝে থাকলেও ইয়ানার মাঝে তা অত্যাধিক বেশি। দীর্ঘশ্বাস ফেলে ইয়ানার পাশে বসে ইয়াসমিন বেগম,
আমিই তো এইভাবে ভয় পেলে হবে? তোকে দেখে আমিই ঘাবড়িয়ে যাই। ইয়ানা পানি পান করে, ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি ইচ্ছে করে ভয় পাই? এটা তো আমার হয়। আর তুমি হুট করে মাথায় হাত রাখলে আমি ভয় পাবো না বুঝি? আচ্ছা থাক, হয়েছে, বুঝেছি আমি। কি করছিস? নাস্তা করে সেই যে রুমে এসেছিস আর নিচে যাসনি? তোর আন্টির মা চিন্তা করছিল। হায় রে, আমি ঠিক আছি দেখো, একদম ফিট। নিচে যেতে ইচ্ছা করছিল না, তাই গল্প পড়ছিলাম। কোনো দরকার ছিল? না না, আচ্ছা আমি যাই, তুই গোসল করে নে। ইয়ানা সম্মতি জানিয়ে আচ্ছা বলে বইয়ের পাতায় দৃষ্টি রাখে। ইয়াসমিন বেগম দরজা পর্যন্ত গিয়েও থেমে যায়। কি মনে করে আবারও ইয়ানার সামনে আসে। মায়ের আবার ফিরে আসতে দেখে ইয়ানা বই বন্ধ করে বলে, যাচ্ছি মাম্মা, গোসল করতে একটু। ইয়ানা, রিফাতের সাথে তুই দেখা করেছিস? কথা বলেছিস তুই? ইয়ানা স্তব্ধ খেয়ে গেল। তার পুরো কথা শেষ হওয়ার আগেই মায়ের এরকম প্রশ্ন শুনে শরীর কেমন ঝিম ধরে গেল। কি বলবে কিছুই ভেবে পেল না, চুপ হয়ে গেল একদম। গলা শুকিয়ে আসে, দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে ধরে রেখেছে। ব্ল্যাঙ্কেটের তলায় দুহাত ঘষে মেয়ের এমন চুপ করে থাকা দেখে ইয়াসমিন বেগম তার পাশে বসে বলল, কি হলো বল, নাকি? না মাম্মা, আজ সকালে ছাদে দেখা হয়েছে আমাদের। ইয়াসমিন বেগম ঠোঁটে একটা বিস্তার হাসির রেখা ফুটে উঠল, যে হাসিতে লুকিয়ে আছে সুখ, সন্তুষ্টি। ইয়ানা গালে হাত রেখে বলল, কথা বলেছিস? কথা বলেছিস? কি বললো তোকে দেখে? সালাম দিয়েছিস তো? বাচ্চামি করিসনি তো ওর সামনে? ভালো করে কথা বলেছিস? ইয়ানার মাথা ঘুরছে তার মায়ের কথা শুনে। যদি সে বলে রিফাতের সাথে সে কীরকম ধরনের কথা বলেছে, তাহলে আজ সে আর আস্ত থাকবে না। কিন্তু কিছু তো বলতেই হবে, না হলে আজ তার মাদার তেরেসা একই প্রশ্ন করতে করতে তার মাথা খেয়ে ফেলবে। ইয়ানা দাঁত বের করে একটা হাসি দিল, আমতা আমতা করে ইনিয়ে বিনিয়ে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, কথা বলেছি। এবার জিজ্ঞাসা করো না যে কি কথা বলেছি, সব বলতে পারবো না। এবার তুমি যাও, আমি গোসল করতে যাব। ইয়াসমিন বেগম ইয়ানার কথায় সন্তুষ্টি প্রকাশ করে, ভাবে মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে, তাই কিছু বলতে চাইছে না। ইয়াসমিন বেগমও বেশি ঘাটায় না বিষয়টা, যাওয়ার আগে শুধু বলে যায়, ইয়ানা, ভুলে যাবি না, এখন রিফাত কিন্তু তোর স্বামী। একটা পবিত্র সম্পর্কের মধ্যে আবদ্ধ তোরা এখন। উপরওয়ালার সৃষ্টির সেরা বন্ধন হলো এই বিবাহ বন্ধন। এই সম্পর্কে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব তোদের দুজনের। রিফাতের কোনো কথাই খারাপ ভাববি না, মানিয়ে নেওয়ার চেষ্টা করবি, আর আমি জানি তুই পারবি। আল্লাহ মেয়েদের মধ্যে এই গুণ দিয়েছে যে তারা প্রতিটা মুহূর্তে নিজেদের মানিয়ে নিতে পারে। গুছিয়ে নিবি তোর এই সংসারকে। ভুলে যাবি না, এই পরিবার তোর মাকে এমন সময় সাহায্য করেছিল যখন কেউ তার পাশে ছিল না। সবার বিশ্বাস রাখিস মা। গড়িয়ে পড়া নোনা জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নেয় ইয়ানা। ভরাকান্ত মন মস্তিষ্ক একটাই কথা বোঝে, সে আমায় চাই। আদৌ অর্ধাঙ্গিনীর অধিকার সে কি দেবে আমায়? মায়ের কথা সে কি রাখতে পারবে? মায়া শালিকের মতো আছে কি ইয়ানার কাছে রিফাতের নকশার অর্ধেক অংশ? ঘুমের মধ্যে চরম অস্থিরতায় ঠাস করে খুলে ফেলল চোখ জোড়া। মনে হচ্ছে মরুভূমির ন্যায় তার গলাও শুকনো। ধীরে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে ঘুমো ঘুমো চোখে কাচের জগ থেকে পানির গ্লাসে ঢালতে গিয়ে দেখল জগ পানিহীনা, শুকনো, তার গলার মতো। মরিচিকার মতো জগটা ইয়ানাকে ধোকা দেওয়াতে এক বুক বিরক্তি প্রকাশ করল। এদিকে পানি খেতেই হবে, না হলে আজ ইয়ানা শেষ। এদিকে ভয়ও লাগছে বাহিরে যেতে, কিন্তু সে আজ নিজেকে সাহসী ভূমিকায় নিপুণ করবে। ওনা এক কাঁধের উপর ঝুলিয়ে খালি চক হাতে নিয়ে পা টিপে রুম থেকে বেরিয়ে এলো। চারিদিকে মৃদু আলোক রোশনি থাকায় খুব একটা ভয় হলো না তার। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রান্নাঘরের আলো জ্বালাতেই সব ভয় কেটে গেল। ডিসপেন্সার থেকে পানি ভরে এক গ্লাস পানি নিজেও সপাট করে ফেলল। প্রাণ ফিরে পেল ইয়ানা। জগ নিয়ে কিচেনের লাইট অফ করে সিঁড়ির প্রথম ধাপে পা দেওয়ার আগেই কর্কর শব্দে বেজে উঠল কলিং বেল। ব্যাস, ইয়ানার হাওয়া টাইট, ভেজানো গলা শুকিয়ে এলো। 2-3 বার ঢোক গিলে দেয়ালে টাঙানো বিশাল আকারের ঘড়ির দিকে তাকালো। কাটায় কাটায় রাত 12টা বাজে। এই সময় কে এলো? ভূত নাকি জিন? লম্বা লম্বা শ্বাস নিতে থাকে, জানা সমস্ত দোয়া দরুদ পড়তে থাকে সমান তালে। এরই মধ্যে আবারও বেজে উঠল বেল।
শিউরে উঠল ইয়ানা, সমস্ত শরীর ভয়ে ভয়ে দরজার দিকে তাকাতেই মনে পড়ল আজ খাওয়ার সময় মিসেস আশফিয়া বলছিল রিফাত কোনো কাজে গিয়েছে, বলে গেছে ফিরতে রাত হবে। তবে কি রিফাত এলো? তার ভাবনা চিন্তার মধ্যেই দ্বিতীয়বারের মতো বেল বাজাতেই ইয়ানা কনফার্ম হলো এটা রিফাত। কিন্তু তারপরেও সেফটির জন্য হাতে নিল ফুলদানি। অন্য কেউ হলে অ্যাটাক করবে সেই ফুলদানি দ্বারা। দরজা খুলতে সে দেখতে পেল রিফাতের ক্লান্ত সুশ্রী মুখশ্রী দরজায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। হঠাৎ করে ইয়ানাকে এক অস্বস্তিতে ঘিরে ধরল। দরজা খোলার আওয়াজ কানে আসতেই রিফাত চোখ খুলে তাকালো। দেখল ইয়ানা মৃদু দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। মেয়েটা এখনো জেগে কেন? মনে প্রশ্ন জাগলেও মুখে প্রকাশ করল না। এক পলক ইয়ানার দিকে তাকিয়ে ভিতরে প্রবেশ করল। গিয়ে ড্রয়িং রুমের সোফায় গা এড়িয়ে দিল। ভীষণ ক্লান্ত সে। সরকারি অফিসগুলোর চক্কর, নার্সিং হোম এর কাজ নিয়ে কেটেছে তার সারাদিন। ইয়ানা দরজা লাগিয়ে দিল। রিফাতের অবস্থা দেখে তার খারাপ লাগলো। কিছু না ভেবে রান্নাঘর থেকে ঠান্ডা গরম পানি মিশিয়ে গ্লাসটা রিফাতের সামনে ধরল। রিফাত চোখ তুলে ইয়ানাকে দেখে পানির গ্লাস হাতে নিয়ে পুরোটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলল, থ্যাংক ইউ। ইয়ানা কিছু বলল না। গ্লাস নিয়ে আবার রান্নাঘরে রেখে দিল। মনে প্রশ্ন জাগলো, লোকটা কিছু খেয়েছে কিনা? নিজের ভাবনা চিন্তায় নিজেই অবাক হয় ইয়ানা। আজ সকালে করা তার প্রতিজ্ঞা যেন মাটিতে মিশে ধূলিসাৎ হয়ে গিয়েছে। পরক্ষণে মনে পড়ল সে তো প্রতিজ্ঞা করেছিল রিফাতের রুমে সে কখনোই ঢুকবে না। তাই প্রতিজ্ঞা এখনো বিদ্যমান। গুটি গুটি পায়ে রিফাতের সামনে দাঁড়িয়ে আনচান মনে পেটের মধ্যে দুমদুম করতে থাকা প্রশ্ন করেই বসল, আপনার জন্য কি খাবার গরম করব? আখিদয় ক্লান্তিতে ভরপুর। মাথা সোফার পেছনে হেলিয়ে 1 মিনিট হয়নি চোখ বুজেছে রিফাত। ঠিক তখনই কানে আসে ইয়ানার মিহি কণ্ঠস্বর। চোখ মিলে তাকালো। মৃদু আলোতে মেয়েটার হলদে ফর্সা মুখশ্রী স্পষ্ট, ঠিক গত রাতের চাঁদের আলোর ন্যায়। ছিমছাম গরমের দেহটায় ঢিলা কুর্তি আর প্লাজো পরিহিত। ওনা একটা কাঁধে ঝোলানো। লম্বা চুলগুলো কিছুটা সামনে আর বাকি পিঠ দখল করেছে। গোল গোল চোখ দুটো স্থির জমিয়ে রাখা রিফাতের দিকে, হয়তো উত্তরের অপেক্ষায়। নিচের ঠোঁট কামড়িয়ে ধরে রেখেছে। রিফাতের মনে হলো মেয়েটার শুধুই বয়স বেড়েছে, বাকি সব এখনও কিশোরীর খাতায় বিদ্যমান। হুট করে রিফাতের চোখ যায় ইয়ানার গলায় বাম দিকে ঠিক ঘাড়ের কাছে অবস্থিত লালচে তিলটার দিকে, যা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শরীর কেমন যেন করে উঠল রিফাতের। নাম না জানা আশঙ্কায় আড়ষ্ট হলো। ঠান্ডার মধ্যেও ঘাম জমেছে ললাটে। ছোট থেকেই তো ইয়ানার এই লালচের তিল দেখে আসে। তাহলে আজ এরকম অদ্ভুত অনুভূতির কারণ কি? নাকি সব পবিত্র বন্ধনের কামাল? এদিকে ইয়ানা কাঁপছে কেন তা নিজেও জানে না। রিফাতের তীক্ষ্ণ দৃষ্টি দেখে অন্তরে নানা রকম প্ররোচনার সৃষ্টি হচ্ছে। পায়ের পাতা আঠার মতো চিপকে রেখেছে ফ্লোরে। গলার মাঝে কি যেন দলা পাকিয়ে গেছে। রিফাত উঠে এলো সোফা থেকে। হুট করেই ইয়ানার সামনে দাঁড়িয়ে তার এক কাঁধের ওড়না দিয়ে মুড়িয়ে দিল ইয়ানাকে। ইয়ানা তো ভ্যাবাচাকা খেয়ে গেল। চঞ্চল ফড়িংয়ের ন্যায় চমকে উঠল, কিন্তু জায়গা থেকে সরল না। বুক ধক করে উঠল। রিফাতও জানে না সে এই রকম কাজ কেন করল। এক অদৃশ্য শক্তি যেন তাকে দিয়ে এই কাজ করিয়েছে। রিফাত সরে গেল। নিজের কপালে পড়ে থাকা চুলের মাঝে যত্নে আঙুল দ্বারা পেছন দিক ঠেলে দিয়ে বলল, না, আমি খেয়ে এসেছি। রাত অনেক হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। চলে যেতে নিলে আবারও ঘুরে ইয়ানার উদ্দেশ্যে বলে, এরপর কাউকে মারার প্ল্যান করলে লাঠি বা অন্য কিছু হাতে নেবে। ওই ফুলদানি তোমার তুলনায় একটু বেশি ভারী, পরে নিজেই ব্যথা পাবে। বলে সিঁড়ি বেয়ে উঠে গেল রিফাত। আর ইয়ানা হাঁ করে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। একবার টেবিলে রাখা বড় ফুলদানির দিকে তাকিয়ে নিজের দিকে তাকালো। সত্যি ফুলদানিটা তোলার সময় তার অনেক বেগ পেতে হয়েছিল, হাতে ব্যথাও ও পেয়েছিল। কিন্তু রিফাত বুঝলো কি করে? আজ ইয়ানার ঘুম ভাঙলো একটু দেরিতেই, প্রায় 9টার কাছাকাছি। কাল রাতে রুমে ঢুকে 15 মিনিট পরপর পানি খেয়ে জগ শেষ করে তারপর শান্ত হয়ে ঘুমিয়েছে সে। বারবার রিফাতের তীক্ষ্ণ দৃষ্টির কথা মনে পড়ছিল। সাথে হুট করেই তার ওড়না ঠিক করে দেওয়ার বিষয়টা মনে করে লজ্জায় আড়ষ্ট হয়েছে সে। আড়মোড়া ভেঙে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে গেল। ইয়াসমিন বেগম ডাইনিং টেবিলে বসে প্রায় কিলোখানেক গাজর গ্রেটার দ্বারা কুচি করে অন্য পাত্রে রাখছে। মেয়েকে দেখেই বলল,
আজ এত দেরিতে উঠলি? ইয়ানা হাই তুলে মায়ের পাশের চেয়ারে বসে বলল, এমনি রাতে ঘুম আসতে দেরি হয়েছে তাই। তুমি এত গাজর কেন কুচি করেছো? গাজরের হালুয়া বানাবো তাই। রিফাতের ভীষণ প্রিয়। ছোটবেলায় আমার হাতে একটাই বায়না ধরতো, খালাম্মা একটু গাজরের হালুয়া বানাবে, খেতে মন চাইছে। কিন্তু যত বড় হলো আবদার আর সাথে কথা দুটোই কমে গেল। প্রথম কথাগুলো আনন্দের সহিত বললেও শেষের কথা অন্তত মনমরা হয়ে বলল ইয়াসমিন বেগম। মায়ের মনের অবস্থা বুঝতে পেরে ইয়ানারও খারাপ লাগলো, কিন্তু প্রকাশ করল না। ঠোঁটে হাসি টেনে বলল, মামা চা করবো, খাবে? ইয়াসমিন বেগম বিরোধিতা করে না করে দিল, বলল একটু পরে সবাই একসাথে নাস্তা করবে, আর ইয়ানা যেন এটা সেটা না খেয়ে পেট না ভরায়। কথার ফাঁকে ইয়ানা একটা গাজর হাতে তুলে নিল, তারপর এক ছুটে চলে গেল ছাদে। ইয়াসমিন বেগম মেয়ের এরকম দৌড় দেওয়া দেখে থমথমে মুখে তাকিয়ে রইল। আলিয়া অনেকক্ষণ ধরে হাতে এক মগ ঠান্ডা পানি নিয়ে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর বারবার উকি দিয়ে নিচের দিকে দেখছে। আনচান মনে চলছে দুষ্টুমির ঢেউ। ইয়ানা খরগোশদের তার আনা গাজর খাওয়াচ্ছে আর ভ্রু কুচকে আলিয়ার গতিবিধি পর্যবেক্ষণ করে চলেছে। খাওয়ানো শেষ করে ইয়ানা ও কৌতূহল নিয়ে আলিয়ার পাশে দাঁড়ালো। নিচের দিকে তাকিয়ে দেখল রিফাতের পাশে তার ছোট চাচার ছেলে হাফিজ দাঁড়িয়ে। রিফাতের থেকে 4.5 বছরের ছোট হাফিজ। 4 বছর পর বড় ভাইকে পেয়ে প্রাণ খুলে কথায় মশগুল সে। আলু, তুই এই পানি হাফিজ ভাইয়ের ওপর ফেলার ধান্দা করছিস না তো? অত্যন্ত সন্দিহান চিত্তে ইয়ানা কথাটি ছুড়ে দিল আলিয়ার দিকে। আলিয়া ফুসতে ফুসতে বলল, ওই হাঁপানি রোগীর মাথায় ঠান্ডা পানি ফেলে ভূত নামাবো। বজ্জাত বেটা ছাবালটা আমার বন্ধুদের কাছে রটিয়ে এসেছে আমি নাকি এখনও বিছানায় হিসু করি। বললো আপি, আমার কি আর কোনো সম্মান থাকলো আমার বন্ধুদের কাছে? সবাই দেখলেই আমায় বলে অমুক বাবার মাদুলি পর, দেখবি বিছানায় আর হিসু হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে আলিয়া এদিকে। আলিয়ার কথা শুনে পেটে হাত রেখে হাসিতে ফেটে পড়ে ইয়ানা। হাসি যেন তার থামছেই না। সে জানে হাফিজ আর আলিয়ার সম্পর্ক অনেকটাই টম অ্যান্ড জেরির মতো। দুজনের মধ্যে যুদ্ধ লেগেই থাকে প্রায়। এটা নতুন কিছু না। আলিয়া অপেক্ষা করছে কখন তার দাদা ভাই আড়াল হবে আর সে মগের পানিটা হাফিজের গায়ে ফেলবে, আর তার অপেক্ষার অবসান ঘটে গেল তাড়াতাড়ি। এই সুযোগ ছাড়ল না আলিয়া। ফ্রিজ থেকে আনা মগ ভর্তি বরফ ঠান্ডা পানি একবারই ঢেলে দিল নিচের দিকে। এক মুহূর্ত অপেক্ষা না করে দিল দৌড়। একবার নিচের দিকে তাকিয়েও দেখার প্রয়োজন রাখল না যে পানিটা পড়েছে কার গায়ে। এদিকে আলিয়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখে ইয়ানা হাসি থামিয়ে ভ্রু কুচকে নিচের দিকে তাকালো। রিফাত কাক ভেজা হয়ে কটমট দৃষ্টিতে উপর দিকেই তাকিয়ে আছে, আর ইয়ানাকে উকি দেওয়া দেখে বুঝে নেয় এটা ইয়ানার কাজ। ঠান্ডা পানি মাথায় পড়ার সাথে সাথেই রিফাতের মাথায় যেন আগুন ধরে উঠল। এ ধরনের বেয়াদবি তার একেবারে অপছন্দের। ব্যাস বড় বড় পা ফেলে উদ্যোগী হয় ছাদে যাওয়ার। এদিকে ইয়ানার অবস্থা কাহিল। বুক ধরফর করছে তার। বারবার ঢোক গিলে গলা ভেজাচ্ছে সে। না, আর এক মুহূর্ত সে ছাদে থাকবে না, না হলে সে আজ শেষ। ভাবনা চিন্তার পাট চুকিয়ে সে ছাদের দরজার সামনে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুপা পিছিয়ে যায় সে। সামনে তাকাতেই ইয়ানার আত্মারাম শুকিয়ে যায়। প্রাণ পাখিটা যেন ওই উড়াল দেবে দূর আকাশে। রিফাতের রক্তবর্ণ চোখ দেখে মনে হচ্ছে ইয়ানাকে একটু করে গিলে ফেলত। রিফাতের রাগ সম্পর্কে ইয়ানার বেশ ভালোই অভিজ্ঞতা আছে। ইয়ানা হাত মুঠ করে পেছন দিকে হাঁটতে হাঁটতে কাপা সুরে মাথা ডানে বামে নাড়িয়ে বলল, আমি করিনি, বিশ্বাস করেন, আমি পানি ফেলিনি। কে শুনে কার কথা? রিফাতের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সে সমান তালে ইয়ানার দিকে এগিয়ে আসছে। ইয়ানা বুঝলো তার আজ রক্ষে নেই, তাই পালাবে। কিছু ভাবেই সে পালাবে। যেই না এক ছুটে রিফাতের পাশ কাটিয়ে পালাতে যাবে, অমনি রিফাত ইয়ানাকে ধরে ফেলল। এক টানে নিজের সান্নিধ্যে নিয়ে এলো আর জোর হাতে চেপে ধরল দেয়ালের সঙ্গে। ইয়ানা এবার রাগে ফুঁসতে লাগলো। দাঁতে দাঁত চেপে চটপট করতে করতে নিজেকে ছাড়াতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, ছাড়ুন না, ব্যথা পাচ্ছি আমি। আমি বললাম তো আমি পানি ফেলিনি আপনার গায়ে, ওটা আলু। না, আর বলতে পারল না।
রিফাত কল চালিয়ে পাইপ হাতে নিয়ে ইয়ানার মাথার উপর ধরতেই পানিতে জুবুথুবু অবস্থা হলো তার। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার হয়ে গেছে ইয়ানা। শরীরের কাপড় লেফটে গেল, ওঠানামা শরীর স্পষ্ট হতে শুরু করলো। লজ্জায় নিয়ে গেল মেয়েটা। শরীর কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। কিছু না করেও এই শাস্তি তার কাম্য নয়। সীমা অতিক্রম করলেও ইয়ানার রাগ, অভিমান, তার কথা একবারও কি শোনা যেত না? ঠান্ডায় কাঁপতে শুরু করলো। লজ্জায় আর রাগে কান্না পাচ্ছে প্রচুর। রিফাত ইয়ানার দিকে তাকাতেই চমকে উঠল। চোখগুলো ইয়ানার ভাঁজে যুক্ত শরীরে আটকিয়ে গেল তার। পরক্ষণে চোখ ফিরিয়ে হাতে থাকা পাইপ ছুঁড়ে ফেললো অন্য পাশে। কি হয়েছিল তার হঠাৎ? একটু কি আয়ত্তে আনা যেত না তার রাগ? অস্বস্তিতে জর্জরিত হলো রিফাত। কিছু বলতে নেবে তার আগেই শোনা গেল ইয়ানার মিহি কাপা কণ্ঠস্বর। ভীষণ বাজে আপনি। আমায় এই পরিস্থিতিতে না ফেলে একেবারে ছাদ থেকেই ফেলে দিতেন, তাহলে শান্তি হতো আপনার।